ক্যাপিটাল ওয়ার্কিং গ্রুপ মিটিং 2000 এই কোভিড সিচুয়েশনের পরে আমরা যদি আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি। আমাদের আরেকটা টার্গেট হচ্ছে জিরো কালার ট্রান্সমিশন, যেটা হচ্ছে 2025 এর মধ্যে আমরা অ্যাচিভ করতে চাই। আর আরেকটা অ্যাচিভ করতে চাই যে জিরো কালার বাই 2030। আমরা একটা মানে প্রেজেন্ট সিচুয়েশনের অবস্থা দেখি আমরা বুঝাবো যে কিভাবে আমাদের এটা যাওয়া সম্ভব। এটা একটা গ্রাফ দেখলে আমরা বুঝতে পারবো যে হয়তো আমরা সাকসেসফুল হব। আর স্ট্র্যাটেজিটা আমাদের যেটা আগেও ছিল, এখনো আমরা এটা রেখেছি, যেটা আর্লি ডায়াগনোসিস এন্ড কমপ্লিট ট্রিটমেন্ট। নেক্সট স্লাইডে যদি যাই, আর এখানে আমরা একটা এন্ডেমিসিটি করেছি, যেটা আমাদের একটু থটের মধ্যে, যে আমাদের নিউ করে এন্ডেমিসিটি আমাদের চিন্তা করতে হবে কিনা। যেখানে আমরা নিয়েছি যে 3টা কমপক্ষে যদি কেস থাকে, সেই উপজেলাগুলিকে হাইয়েস্ট বার্ডেন হিসাবে আমরা একটা টার্গেট করে যে নন এন্ডেমিক উপজেলা যে আমাদের 15 সন থেকে আসছে, সেইখানে গুলিকে আমরা এন্ডেমিসিটির মধ্যে আনবো কিনা সেটা জাস্টিফিকেশনের জন্য আমরা যেমন শরীয়তপুরের গোসাইরহাট, রাঙ্গাবালি, পটুয়াখালী, হ্যাঁ, এটা অবশ্য মানে ভেঙে রয়েছে। তারপরেও আমরা এখানে 3টা পেশেন্ট যেহেতু আমরা পেয়েছি, সেই জন্য আমরা এখন এটা দিয়ে চিন্তা করছি। আরেকটা হচ্ছে আমাদের গাজীপুর কাপাসিয়াটাও নন এন্ডেমিক আমাদের, কিন্তু আমরা গত 5 বছরে আমরা 6 বছরে আমরা 16টা কেস পেয়েছি। এবং গাইবান্ধার ফুলছড়িতেও আমরা টোটাল 14-15 দিকে আমরা পেয়েছি 12টা পেশেন্ট। সেই জন্য এগুলিকেও আমাদের ইউনিভার্সিটির মধ্যে আনা যায় কিনা সেটা আপনাদের মধ্যে চিন্তার বিষয় করে আমরা ইয়ে করছি। নেক্সট যদি আমরা আরেকটু যাই, এটাও হচ্ছে মানে আমাদের জিরো কেস। আমাদের দেখা গেছে যে বেশ কিছু উপজেলা আমাদের আছে, যেটা হচ্ছে গত 5-6 বছরে আমাদের একটাও পেশেন্ট নেই। এই উপজেলাগুলিকে আমরা যদি বাদ দিতে পারি, তাহলে ওগুলি যদি মানে ইনক্লুশন করতে পারি, সেটাও আপনাদের চিন্তার বিষয় হিসেবে, যেমন পঞ্চগড়ের বোদা, আটোয়ারি, রাজশাহীর পুঠিয়া, হ্যাঁ, এগুলিতে আমরা কোনো পেশেন্ট, সিরাজগঞ্জের কামারখান, এই অঞ্চলগুলিতে কোনো পেশেন্ট আমরা পাইনি। তারপর হচ্ছে আমাদের কিছু মানে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে একটু ইনোভেশন আমরা চেষ্টা করেছি, যেটা আমরা হচ্ছে ক্লাস্টার বেজ অ্যাপ্রোচ, যেটা হচ্ছে ওল্ড কেস যেগুলি আছে সেগুলিকেও ধরে আমাদের এই কার্যক্রমগুলিকে আমরা আনার চেষ্টা করছি। আর কেস বেস রিপোর্টিং করে, আর সাথে সাথে হচ্ছে আমাদের ট্র্যাকিং, যেটা আমাদের হচ্ছে এসএমও, সার্ভেলেন্স মেডিকেল অফিসার, যারা আমাদের নিয়োগ, প্লাস এন্টোমোলজিক্যাল সার্ভেলেন্স এক্সপার্ট, এদেরকে ইনভলভ করে আমরা ফলো আপগুলিকে, আগে যেখানে এক সময় ছিল 62%, তারপর এখন এটাকে আমরা 90 কত পার্সেন্টের মতো, 90%-এর উপরে তো চলে গেছে, তাই না? আমরা এখন 90%-এর উপরে আমরা ফলো আপ রেটটা আমাদের বাড়াতে পেরেছি। তারপর হচ্ছে আমাদের কিছু অ্যাক্টিভিটি যেটা আমরা করেছি, যেটা হচ্ছে সিচুয়েশন অ্যানালাইসিস ফর ক্রস বর্ডার ইনিশিয়েটিভ। আর আমরা ভার্বাল অটোপসি অফ ডেথ কেসগুলি করতে পেরেছি। গত বছর আমরা 5টা কেসের মধ্যে 3টা কেসে আমরা ভার্বাল অটোপসি করেছি, আর এই বছরের 3টা কেসের মধ্যে আমরা 2টো কেসের ভার্বাল অটোপসি করতে পেরেছি। আমরা কোভিড সিচুয়েশনের জন্য সব জায়গায় আমরা রিচ করতে পারিনি। অনেক সময় হচ্ছে কি আমাদের ফলো আপের সময় আমরা তথ্যগুলি পেয়েছি, সেজন্য আমরা ওই জায়গাগুলিতেও যাব। আরেকটা হচ্ছে আমরা মাল্টি স্টেক হোল্ডার নিয়ে আমরা এসসিএস এর কার্যক্রমটা শুরু করেছি। আমাদের এই বছর আমাদের অ্যাসেন্ট আমাদের সাথে সাহায্য করতো, আর আমরা এখন গভর্নমেন্ট থেকেও কিছু আমরা সেমিনার, ওয়ার্কশপ থেকে এই কার্যক্রমটা সাপোর্টিভ হিসেবে কাজ করা শুরু করে দিয়েছি। নেক্সট যদি আমাদের এখন হচ্ছে যে এই যে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো করেছিলাম, যে এনকেটি আমরা বলছি, নো কালার ট্রান্সমিশন অ্যাক্টিভিটি, এই নো কালার অ্যাক্টিভিটির মধ্যে আমরা ক্যাম্প পেয়েছে গিয়েছি, কিছু নো কালার ট্রান্সমিশন অ্যাক্টিভিটি 60 হাউস সার্চিং এ গিয়েছি, আবার ক্লাস্টার অ্যাসেসমেন্টে গিয়েছি। এই পর্যায়গুলিতে আমরা বেশ কিছু উপজেলাকে কভার করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমাদের 2021 সনে যদি আমাদের কথা চিন্তা করি, যে কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা যে জুন মাসে কাজ করার সুযোগ পেয়েছি এবং আপ টু মার্চ পর্যন্ত কাজ করার সুযোগ পেয়েছিলাম, এই সময়ে আমরা 50টা সেশন কন্ডাক্ট করে আমরা 10টা পিকেডিএল পেশেন্টকে ডিটেক্ট করেছি। এর মধ্যে একটা
নিউ কালাজারও আমরা পেয়েছি ক্যাম্প ব্যাচের কোর্সে। আর একটা হচ্ছে নো কালাজার ট্রান্সমিশন অ্যাক্টিভিটিতে আমরা পেয়েছি 12টা পেশেন্ট। আর আমরা ক্লাস্টার অ্যাসেসমেন্ট করেও আমরা 12টা পেশেন্ট, এবং এই পেশেন্টগুলি প্রত্যেকটা ট্রিটমেন্ট পেয়ে ফলো আপে আছে। নেক্সট যদি, আর আমাদের যে একটা বড় একটা অসুবিধা, যেটা হচ্ছে আমরা 2018 সালের পরে আমাদের ডেল্টা মিথিন প্রকিউর করতে পারিনি, কিন্তু আমরা 2020 সন পর্যন্ত যে মেয়াদ ছিল সেই মেয়াদ পর্যন্ত আমরা আমাদের যে কনজাম্পশন 100% আমরা অ্যাচিভ করে আমরা এই পর্যায়ে এখন পর্যন্ত আছি। আমরা এই পর্যন্ত আমাদের যে প্রকিউরমেন্ট প্ল্যানটা চেঞ্জ করে আমরা 2020 সনের প্রকিউরমেন্ট প্ল্যানটাকে আমাদের আরএডিপি যখন হয় তখন আমাদের বাজেট চেঞ্জ করে আমাদের ডেল্টা মিথিন কেনা প্রক্রিয়াধীন সিএমএসডিতে বর্তমানে আছে। আর এই ফাঁকে আরো কিছু আমরা কাজ করেছি, যেটা হচ্ছে আমাদের যে পোস্ট কালারের মানে যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা, এটা আমরা ড্রাফটিং করেছি। ফাইনালাইজেশন আজকে যদি সবাই একটু সাজেশন দেয় আমরা এটাকে ফাইনালাইজ করব। আর একটা হচ্ছে আমরা যে আউটব্রেক এবং সার্ভেলেন্সের আলাদা গাইডলাইন ছিল, সেটাকে আমরা একটা গাইডলাইনে নিয়ে আসছি, যেটা হচ্ছে কালাজার সার্ভেলেন্স এমএনই এন্ড আউটব্রেক ইনভেস্টিগেশন। এটা আর সিচুয়েশন অ্যানালাইসিস অফ কালাজার এবং বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, এটা আজকে তাসি আমাদের সাথে একটু শেয়ার করবে পরে। আর একটা হচ্ছে যে আমাদের ডিউরিং দ্য পিরিয়ড যে আমাদের যে কিছু ভেক্টর সার্ভে করেছি আমরা, যে কালাজারের যে কোথায় ডেনসিটি বেশি সেটার জন্য আইআরএস এর বিকল্প হিসেবে আমরা ভেক্টর আইডেন্টিফাই কিছু এন্ডেমিক এবং কিছু মানে লো এন্ডেমিক এলাকাকে আমরা টার্গেট করে আমাদের এই অ্যাক্টিভিটিটা আমাদের এন্টোমোলজিস্টরা করেছেন। আমাদের রেজাউল সাহেব এই কাজের সাথে সম্পৃক্ত আছেন। আর আমাদের হচ্ছে মানে কিছু অপারেশনাল রিসার্চ যেটা আমরা আইসিডিডিআরবির সাথে যৌথভাবে করেছি, এবং সরকার থেকেও কিছু, প্লাস ওনারাও টিডিআর ডব্লিউএইচও থেকে ফান্ড নিয়ে আমাদের সাথে রিসার্চে হেল্প করে আমাদেরকে গাইড করছে। যেটা হচ্ছে লেটেস্ট আমাদের একটা করছে যে আইভারমেকটিন, যেটা আমাদের হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য ব্যাপক হারে ইয়ে হয়েছে। এখন দেখা গিয়েছে যে আইভারমেকটিনও আমাদের কালাজার রোগীদের ক্ষেত্রে মানে বেটার রেজাল্ট, পিকেডিএল রোগীদের ক্ষেত্রে বেটার রেজাল্ট দিচ্ছে। এরপরে আমরা দুটো ভাবালটে করতে সক্ষম হচ্ছি। এই হচ্ছে আমাদের মানে সর্বশেষ স্ট্যাটাস। Recommendations I will be very successfully and the Minister of Health Services কোলাবোরেশনের জন্য সঙ্গে তো ইন্ডিয়া শেষ করে ইন্ডিয়ার সাইডও অ্যাসেসমেন্ট করার জন্য ম্যালেরিয়া এবং কালাজার একসঙ্গে সিআরও আমাদের সাপোর্ট দিবে এই নন এন্ডেমিক জায়গাগুলোর অপোজিট সাইডটা আমার মনে হয় মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য এন্ডেমিক। কেন হচ্ছে সেটা, আর আজকে তো সিদ্ধান্ত নেওয়ার কথা যে যেগুলোতে 5 বছর জিরো সেগুলোর কি স্ট্যাটাস হবে, আর নন এন্ডেমিক যেগুলো 3-এর উপরে সেগুলোর স্ট্যাটাস হবে, সেটা তো হবে। সেটা আরেকটা আমার সাথে রিফিউজ দিয়ে একটা কথা ইউজ করেছে, তো বাংলাদেশে আসলে তো রিফিউজি হিসেবে কেউ নাই, সুতরাং ওটা এই প্রেজেন্টেশন যদি কোথাও শেয়ার করা হয় তাহলে এই বিষয়টা মনে হয় একটু কারেকশন করে দেওয়া হবে। জাস্ট ফর দ্য সেক অফ দ্য কোশ্চেন আমরা উত্তরটা জানি, যেমন রিফিউজি আমাদের নাই, তারপরেও ফর দ্য সেক অফ দ্য কোশ্চেন উত্তরটা আমার জানা দরকার। মানে এই সবগুলো ফাইন্ডিংস আমরা কম্পাইল করে আমাদের যখন G2G মিটিং হবে সেখানে আমাদের রোডম্যাপটা ডেভেলপ হবে, এবং সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো যে আমাদের রিফিউজি নাই বা আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার আছে তারা কতটা আমাদের এটার জন্য রিস্কি, এই সব কিছু উত্তর আমাদের জানা দরকার ওই আমাদের G2G মিটিংয়ে রোডম্যাপ ডেভেলপ করার জন্য। সেই জন্য আমাদের ক্রস বর্ডার ইস্যু আছে বা প্রমাণিত, এটা আমাদের খুব জানার একটু ইচ্ছে। সোশ্যাল ইকোনমিক এলাকা তো কালাজার একটা বড় ফ্যাক্টর।
still cancer is still susceptible to delta country. It is established and also after several so এটা জাস্ট আপনাদেরকে ইনফর্ম করা হয়েছে। আর আমার একটা কোশ্চেন ছিল আর কি, আমি ঠিক জানি না এই জন্য, সেটা হচ্ছে যে 2014 সালের মধ্যে এই রুলটা আর কি, যেটা মাল্টি কান্ট্রিজ 3 দেশের যে এই রুলটা, এটা বোধ হয় আপনার এক্সটেন্ড করা হয়েছিল 2017 পর্যন্ত। তো এরপরে কি আর কোনো আপডেট আছে, মানে এটা কি আপনার আবার সাইন করা হয়েছে, মানে এমওইউ বিটুইন কান্ট্রিজ? না হলে তো এটা তো একটা মানে ইস্যু, এটা তো করা উচিত, তার আগে তো প্রোগ্রামটা আপনার চলতেছে রাইট। এরপরে আর এই চুক্তি নিয়ে কিছু কাজ হয়নি, তবে আমরা যে ভারতের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করলাম 2019 সালে ডিসেম্বরে, তখন তারা এখন নতুন স্ট্র্যাটেজি নিয়েছে। methodological surveillance of the border. যেসব বর্ডার উপজেলাগুলো কেস নাই, ঠিক আছে, কারণ ভেক্টর যদি থাকে মাইগ্রেশনের থেকেও কিন্তু আবার ওই মানে যেখানে কেস নেই সেখানে যেতে পারে, তার জন্য ভেক্টরের সার্ভেটা করলে মনে হয় রিপোর্টটা আরও একটু স্ট্রং হতো। সেখানে কালারের কেস আছে, সেখান থেকে বেশি ওখানে তাহলে ছড়াতে পারে, কেসটা থাকতে হবে তো। আপনি বলতেছেন কেস নাই, আমি যেটা বলতে চাই, যদি মনে করেন সাপোজ যে আমাদের ফুলবাড়িয়া থেকে একজন কেস যদি ওখানে ওই উপজেলা গিয়ে থাকে, তাহলে তো তার থেকে তো ওখানে যদি ভেক্টর থাকে ছড়াতে পারবে। হ্যাঁ ছড়াতে পারে, সেটাই মানে সেটাই সেই চান্সটা থেকে যায় যদি আমরা ভেক্টরটা না জানি। সেই চান্সটা থেকে যাওয়ার পরে কি আপনি তাহলে এফর্টটা কেসের উপরেই তো, কেসের উপর দিবেন না ওই অ্যান্ডোলসের সার্ভের উপর দিবেন? অবশ্যই কেসের উপর দেবো, তাহলে যে রিপোর্টটাকে আর একটু মানে আমরা জোরালোভাবে বলতে পারবো যে হ্যাঁ এখানে আমাদের আর কোনো চান্স নাই, এখানে আর কোনোভাবেই ধরেন ট্রান্সমিশন। ঠিক আছে, একটা কেস গেল, আইদার ইম্পোর্টেড অর লোকালি শিফটেড কেস গেল, ভেক্টর আছে, কি করবে? আমাদের তখন মানে আইএলএস বা ফোকাল স্পেয়ার একটা পরিকল্পনা রাখতে হবে তখন, যদি ওখানে এরকম ভেক্টর থেকে থাকে। এই ব্যাপারে আমি ক্রস বর্ডারে আমাদের খুব বেশি ঝুঁকি নেই, আমাদের কালাজলে এই মুহূর্তে, যেহেতু ওপারেও নেই, আমাদের এপারেও নেই, শুধু এপার থেকে ওপার যাওয়ার সম্ভাবনা কম, ওপার থেকে এপার আসার সম্ভাবনা কম। এবং এই বেল্টে যে ময়মনসিং বেল্ট, এই যে অপোজিটে ইন্ডিয়ান যে পার্ট, ওই পার্টে তো নিশ্চয়ই কালা জল, ওটা তো কালাজলে না, কালা জল প্রবলেম। মূলত পশ্চিমবঙ্গ, কিন্তু পশ্চিমবঙ্গে কালাজ্বর খুব কমে গেছে, ওরা এলিমিনেশন বোধহয় অ্যাচিভ করেছে সব জায়গায়। ভারতের হেলথ হলো স্টেট ইস্যু, আমার মনে হয় ওটা অত বড় ইস্যু না, আমার মনে হয় উই ক্যান গো টু নেক্সট। যে এটা কি আসলে ইস্যু কি, মানে কিসের ভিত্তিতে যে আপনার মানে ক্রস বর্ডার কোলাবোরেশনটা প্রয়োজন, এই ধরনের কোনো এভিডেন্স কিন্তু আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারিনি, নাম্বার ওয়ান। এবং এখন বললেন যে রিসেন্ট যেটা যে দুই পাশেই কমে গেছে, এবং আমরা কিন্তু ক্রস বর্ডার ইস্যু সারে প্রায় জিরোর দিকে চলে যাচ্ছি, তারাও চলে যাচ্ছে। সো আমি বলতেছি না যেটা ইম্পর্টেন্ট না, অবশ্যই ইম্পর্টেন্ট, বা সেজন্য আমাদেরকে এভিডেন্স তৈরি করতে হবে, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আর কিছু হোক বা না হোক, একটা ক্রস বর্ডার ইস্যু মানে এটা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রচুর প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, তো অতীতে এমন ঘটছে, যদিও সংখ্যা খুব বেশি না, কম, মানে কালাজ্বর তারা ডায়াগনোসিস করছে, কিন্তু তারা ডায়াগনোসিস করে কিন্তু ছেড়ে দিচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে না, ওই পেশেন্ট আবার এসে আমাদের এখানে ট্রিটমেন্ট দিচ্ছে। সো আপনারা যদি কোনো ক্রস বর্ডার ইস্যুতে মানে ডাব্লিউএইচও যদি কোনো চুক্তি করে বা কিছু, তাহলে আমার মনে হয় যে ডায়াগনোসিস করার পরে ওদের উচিত ওখানে ট্রিটমেন্টটা দিয়ে দেওয়া। তাহলে যদি পেশেন্ট আরো কয়েকদিন ওখানে থাকতেছে, বেড়াচ্ছে, এরপরে দেশে আসতেছে, সো সে তো ট্রান্সমিট করতেছে অন্যদের। সো সেটাকে স্টপ করার জন্য আমার মনে হয় ওখানে একটা কন্ডিশন অ্যাড করা উচিত, যে যদি কালাজ্বর তারা ডায়াগনোসিস করে ইমিডিয়েটলি তারা ওখানে ট্রিটমেন্টটা দিবে। আমি মনে করি যে সবসময় নিডেড, এবং এখন যেটা করতে হবে যে কোলাবোরেশন বলতে আমরা কি বুঝি, আমরা এক একটা স্টেজে কোলাবোরেশনে এক এক রকমের কাজ থাকবে। আন্ডার এনকেপি একদম মাঠ করছে, তখন কিন্তু কিছু ক্রস বর্ডার পেয়েছি যারা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নিয়েছে, এবার শেষে মেহেরপুরের কেসটা এখানে উল্লেখ দেখতে পাচ্ছি। এবং সেই সার্ভিলেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হবে আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেবে সিআরও, আমরা এক্সপেক্ট করি
প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, সেখানে আমাদের ডাটা শেয়ারিং হবে। পাশাপাশি আমাদের যে কেসগুলো, তো কালাজারের অংশ কাজ করবে। আগে আমরা যেগুলো করছিলাম ওগুলোই কন্টিনিউ থাকবে। এর মধ্যে আছে একটা হলো ক্যাপাসিটি বিল্ডিং, যে অ্যাক্টিভ কেস ডিটেকশনে বা সার্ভিলেন্সে আমাদের উপজেলা লেভেলে আমরা গতবার মানে আমাদের এই সময়কালে কিছু করেছি, বাকিগুলোতেও এটা চলমান থাকবে। আর একটা আছে এসিএসএম, যেটা ন্যাশনাল কালাজার ইনভেস্টমেন্ট প্রোগ্রামে আমরা দ্রুতভাবে করেছি, তো সেটাও চলবে। ভাইকে একটুখানি অনুরোধ করবো যে আমাদের মূলত 6টি স্ট্র্যাটেজির উপরে বেস করে এই প্রোগ্রামটা চলে। আপনারা জানেন যে আর্লি ডায়াগনোসিস, প্রম্পট কমপ্লিশন অফ ট্রিটমেন্ট টু রিডিউস দ্য মর্টালিটি এন্ড ট্রান্সমিশন, ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড ভেক্টর সার্ভিলেন্স, strengthening the disease surveillance process and response accordingly, operational research, advocacy, communication and social mobilization portion, এবং মাল্টি সেক্টর ক্রস বর্ডার কোলাবোরেশন। তো পুরো বইটিকেই আসলে এবং আমি এটা দেখে খুবই খুশি। আমার শুধু একটা সাজেশন আছে, সেটা হচ্ছে যে মানে আমি তো আপনার WHO গাইডলাইনে 5টা স্ট্র্যাটেজি, আমরা এখানে করেছি 6টা স্ট্র্যাটেজি। এটা হতেই পারে কান্ট্রি স্পেসিফিক, শুধু একটা জিনিস সেটা রিফ্লেকশনটা হয় নাই, সেটা হচ্ছে পার্টনারশিপ। যেমন WHO আমাদের পাওয়া। ধন্যবাদ। এগুলো মাইক্রো স্ট্র্যাটিফিকেশনের ব্যাপারটাও আমার মনে হয় যে এখানে অ্যাড করলে ভালো হবে সার্ভিলেন্সের ক্ষেত্রে। আর ওখানে উপজেলা না নিয়ে এটা একটা আলাদা প্যাটার্নে যেতে হবে, যেখানে এন্ডেমিক এরিয়াগুলো একটা প্যাটার্ন, যেমন একটা উপজেলার একটা পার্ট এন্ডেমিক আছে, কিন্তু কয়েকটা ইউনিয়ন কোনোদিনও সেখানে কালাজ্বর দেখা যায় না। এই ব্যাপারগুলোকে মনে হয় এখানে ইনকর্পোরেট করলে এই ধরনের দু একটা কাজ আছে আমাদের নিশ্চয়ের স্টুডেন্টদের, যেটা পাবলিশ হয়নি যদিও, তা আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার বাংলাদেশের সার্ভিলেন্স বা অ্যাপস বেস যেগুলো আমাদের কাজ হচ্ছে, সেখানে আমাদের এখানে এমআইএস এর ডাইরেক্টর আছে, সেই কারণে কথাটা আনছি। এই কালাজারে আমাদের এখন ডিএইচএস টুর মাধ্যমে ডেটা আসছে, যেটা আপনি হলো তার প্রধান। তো ওখানে আমরা আবার একটা অ্যাপস ডেভেলপ করেছি সম্পূর্ণটি ন্যাশনাল কালাজার ইনস্টিটিউট, যে অ্যাপসটার সঙ্গে এটা লিঙ্কড হবে। ইতিমধ্যে সেই ব্যাপারেও কাজ হয়েছে, তো আপনার কন্টিনিউয়াস সাপোর্ট রাখবে এইটুকু শুধু ধন্যবাদ স্যার। যারা উপস্থিত আছেন, প্রথমে ধন্যবাদ জানাই আমার স্যারকে, যার আন্ডারে আমি ইন্টার্নি করেছি, প্রফেসর ডক্টর রিজওয়ানুর রহমান স্যার। আপনি ভালো আছেন স্যার? আমি কিন্তু আপনার স্টুডেন্ট স্যার। তো আমাদের একটা মিটিং ছিল যে আমাদের এয়ারপোর্টে যে নতুন আর্টিফিশিয়াল মেশিনটা বসানো হবে, এই কারণে আমার একটু লেট হয়ে গেছে। আমি আসলে ডিসকাশনটা একটা শুনতে পারি নাই। আমি আমাদের এমআইএস থেকে যে সহযোগিতা দরকার, যেমন DHIS2-তে আপনার যে ইনপুটটা দিবেন, তা আমি আশা করবো আমাদের সাথে প্রথম থেকে যদি এই লিঙ্কেজটা থাকে, তাহলে ফিউচারে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু হঠাৎ করে যদি আপনারা আলাদাভাবে একটা সফটওয়্যার তৈরি করলেন, পরবর্তীতে আমাদের কাছে হ্যান্ড ওভার করলে এটা আমাদের জন্য সমস্যা হয়ে যায়। আমি আশা করবো যে প্রথম থেকে আপনাদের সাথে আমাদের যাতে সংযোগটা থাকে, তাহলে আমাদের সবার জন্য উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের ইয়ে নিয়ে একটা বানানো হয়েছে, ডিএইচএস টু আগে থেকে চলতেছে, আর এই অ্যাপসটা বানানো যখন হয়েছে তখন এমআইএস-এর সঙ্গে তাহলে হয়তো এইগুলো হয়তো একটু মডিফিকেশন করা যেতে পারে। তারপর হচ্ছে স্যার, ডিপ ফাঙ্গাল স্কিন ইনফেকশনটা আমি আসলে ক্লিয়ার হইনি। ডিপ ফাঙ্গাল স্কিন ইনফেকশন বলতে আসলে আইডেন্টিফাই করা তো ডিফিকাল্ট, যেহেতু ফাঙ্গাল ইনফেকশনগুলো আমাদের দেশে ওইভাবে এত ইনভেস্টিগেশন করা যায় না, এটা একটু দেখতে হবে। মাইগ্রেন্টের মধ্যে কিউটিনিয়াস লেশমিনিয়াসিসটাকে স্ট্র্যাটেজিতে ভাবে যদি না নিই, তাহলে ট্রিটমেন্ট করাটা ডিফিকাল্ট হয়। স্ট্র্যাটেজিগুলো প্রি এলিমিনেশন যে স্ট্র্যাটেজি ছিল, পোস্ট এলিমিনেশনকে একই থেকে যাবে না, কোনো ভিন্নতা হবে না। আমার মনে হয় একটু ভিন্নতা হওয়া দরকার ছিল। or we can reach eradication if that is possible. এই জন্য সার্ভেলেন্সটা আরো বেশি কিভাবে ভালোভাবে করা যায়, বিকজ eradication is dependent on ability to detect if there is a তাহলে এটা করতে গেলে আমার মনে হয় যে যেটা হয়েছে, যে যেগুলো এন্ডেমিক বলে আমরা জানি বা পটেনশিয়াল এন্ডেমিক অথবা নিউলি কেসেস, ওইসব জায়গাগুলোতে ম্যান্ডেটরিলি ফিভার মোর দেন 2 weeks
ওদেরকে আমরা করানোর মতো একটা ইনস্ট্রাকশন দিয়ে এটা করাতে পারি। যেমন মনে করেন পোলিও রিডেক্ট করতে গিয়ে আমাদেরকে এফপি সার্ভেলেন্স করতে হচ্ছে, অল ফ্লেক্সি প্যারালাইসিস সাজ দ্যাট উই ডু নট মিস কেসেস অফ পোলিও। সিমিলারলি যদি আমি এটাকে যে প্রোগ্রামে আছেন, প্রোগ্রাম তো আমাদের না, প্রোগ্রামে যে আছে হঠাৎ করে যদি কেস কিছু বেড়ে যায় তখন হি উইল বি অ্যাট প্রবলেম। ফিল্ডে যেমন একটা অ্যাপ্রোচ আমরা করেছি যে পুরনো রুগীদেরকে ঘিরে ক্লাস্টার আকারে থাকে, ওই জায়গায় মানে আমরা তো আর সারা বাংলাদেশ জুড়ে বা সব গ্রাম জুড়ে এটা সম্ভব না। তো সুতরাং এটা একটু কমানো দরকার। তো কমানোর একটা বুদ্ধি হলো ক্লাস্টার। তার মানে আমরা গত 10 বছরের যত রুগী তাদেরকে যদি আমরা ম্যাপিং করি তাহলে আমরা দেখছি যে 8 জন 10 জন 5 জন 6 জন কোথাও কোথাও অনেক বেশি রুগী একটা গ্রামে আছে বা একটা জায়গায়। এখন ওই ধরে যদি ক্যাম্প করা যায়, আপনি যে কথাটা পিকেডিএল রিলাপ বা নিউ কালাজারও একটা পাওয়া গিয়েছে এবং আমাদের গত 1.5 বছরের অভিজ্ঞতায় বলে ওখানে কিছু কেস পাওয়া যায়। আর ওই সার্ভিলেন্সটা না করলে দুটো সমস্যা, একটা হলো কেসটা আনডিটেক্টেড থেকে যাবে ক্রাউড লাইন, আর না হলে অনেক লেট ডিটেকশন হবে যার মধ্যে সে আবার এটাকে ছড়ায়। এটা স্যার আমরা অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচে নিয়ে আসার চেষ্টা করবো। ডেটকে আসলে সেভাবে অ্যানালাইসিস হয়, অর্থাৎ এই ডেটগুলো রিল্যাক্স থেকে আসছে নাকি আমার নিউ কেস বেসিস অফ দ্যাট জিরো রিপোর্টিং। আমি খালি কম্পিউটারে জিরো টিপে দিলাম সেটা কি জিরো রিপোর্টিং, নাকি তাকে এনফোর্স করাইছি আমি মিনিমাম 100, যেটা স্যার বলছেন যে মিনিমাম 100 টেস্ট করো। তাহলে তো স্যার থ্রোট ক্যান্সার যদি হয়ে থাকে তাহলে কি আমার তো এটারও একটা বেসিস দরকার স্যার, যে আদতে এটাকে কালাজার ডেথ ধরবে নাকি থ্রোট ক্যান্সার ইজ আ আলটিমেট কিয়ার। এটা তো মনে হয় না এখনো ভার্বাল অটোপসি দুটো হচ্ছে। এখন সেগুলো কি কারণে মারা গেছে, মানে যদি ওরকমই হয় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ওই যে থ্রোট ক্যান্সার, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু যদি অ্যাজ এ হোল কালাজারেরই কমপ্লিকেশন, যে না জ্বর ছিল অনেকদিন ধরে তারপরে হঠাৎ করেই হলো এগুলো, অথবা ইনজেকশন দেওয়ার পরে তার রিয়াকশন হলো, সেটা আবার ফার্মাকোভিজিলেন্সের মধ্যে যাবে। সেই বিষয়গুলো আসলে আমাদের কিন্তু এখনো স্টিল ডেথের ডেফিনিশন কালাজারের ক্ষেত্রে কনফিউজেন আমার নিজের কাছে আছে। এখন মানে মোটামুটি আমরা স্কেল আপ প্রায় 56 উপজেলায় আমরা যাচ্ছি। এখন লাস্ট আমরা 80 উপজেলা চলছে অলরেডি। সিআরবিএস এর আর পিটিএস এর 48 উপজেলা। আরেকটা অ্যাডিশনাল মানে ইনফরমেশন আমাদের দিতে হয়, যেটা আমরা এখন ভার্বাল অটোপসির মাধ্যমে করি, যে কজ অফ ডেথটা কি, যেটা আমরা 2019-এ করেছি। প্রায় 19টা রোগীর ভার্বাল অটোপসি করে ডেথ রিভিউ করেছি। না না, ওই যে আমরা Difficult, and many patients with Kala-Azar are dying from TB. Many of them are dying from anemia, malnutrition, and other secondary infections. তাহলে ওইসব জায়গাগুলো যদিও আমাদের কম্পিটিশন থেকে যাবে যে পসিবল কী কারণে মারা গেল, যদি বলেছে সেপসিসে মারা গেছে, তাহলে তো কালাজারটা আনইভ্যালুয়েটেড থাকবে। তাহলে দোজ হু হ্যাড অ্যাক্টিভ কালাজার, ওদেরকে কালাজারে মারা গেছে ধরে নিতে হবে। ও অ্যাক্সিডেন্টে মারা গেল, হি হ্যাড কালাজার। অ্যাক্সিডেন্টে মারা গেলে সেটা একটা ডিফারেন্ট, বিকজ দ্যাট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। ইফ ইট ইজ নেচার নট অ্যাক্সিডেন্ট, we need to take them as Kala-Azar. বলে মানে কিন্তু পানি ট্রিটমেন্ট পাচ্ছে, সেই জন্য ওষুধের রিয়াকশনে সে মনোযোগী ছিল, রাস্তা পার করতে গিয়ে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা জাস্ট আমাদের ভিতরে একটা মানে ইয়ে হতে পারে, প্রেশার কমে যেতে পারে। বিষয়গুলো খুব কঠিন ব্যাপার। আমরা টিবি বা ম্যালনিউট্রিশন, এটা তো কালাজ্বরের একটা কমপ্লিকেশনই হচ্ছে ম্যালনিউট্রিশন, ইমিউনোসাপ্রেশন হবে, সুতরাং টিবি হবে, সুতরাং সেগুলো তো আছে। এখন মুশকিল হয়ে গেছে যে ওই জন্য এত রিয়ালিটি এক্সেপশন মনে হয় নিয়ে জেনারেলাইজেশন মধ্যে আলোচনা করা। সম্পা সেটা হলো কজ অফ ডেথ। তুমি ওরকম একটা কারণ বুঝতে এখানে বিষয়টা হলো যে আমরা তো ডেথ ধরছি, কজ হলো কালাজার, তারপরে তো আমরা ভার্বাল অটোপসি দিয়েছি, তাই না? আচ্ছা, এখন এগুলো এক্সক্লুড করা যেতে পারে, ডেথ ওয়াজ নট টিভিতে ডেথ হবে, কালাজারে কিন্তু সরাসরি ডেথ হবে। কালাজারের কথাই আছে যে ডেথ হবে, যে তার ইমিউনিটি প্রভাবিত হবে, অন্য কোনো ইনফেকশন হবে, সেটা থেকে ডেথ হবে। তাহলে আমি এখানে এক্সক্লুড করতে পারলাম না যে ডেথটা নট ডিউ টু কালাজার, ঠিক আছে? এখন আর যেটা প্রফেসর সানিয়া বললেন সেটা হলো যে যেমন কোনো একটা ড্রাগ ট্রায়াল দেওয়া হচ্ছে, তো
সেই সময় কারো ডেথ সে অ্যাক্সিডেন্টে ডেথ, ড্রাগটা চিন্তা করে ড্রাগটা তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এমন কিছু করতে পারে যে সে আগে যেভাবে রাস্তা মানে চিন্তা করে পার হতো এখন সে পারছে না, 3 মাসে ডুবে গেল কোনো কারণে। কিন্তু এমন হতে পারে ওই ড্রাগটার কারণে যে সে সেই কারণেই ডুবে গেছে, এমনি হয়তো ডুবে। সেই জন্য আমরা যখন মেট্রোফোসেন ট্রাই করি আমরা 4-5টা টার্ম ইউজ করতে পারি যে খুব সম্ভবত এই ড্রাগটার সঙ্গে এটা সম্পর্কিত, ড্রাগটার সাথে এর সম্পর্ক এস্টাবলিশ করা যায়নি, আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ড্রাগ। এখানে সেই টার্মগুলো আসছে, ঠিক আছে, যে এটা কালাজারের সঙ্গে মানে অ্যাসোসিয়েটেড কিনা খুব সম্ভবত, যেহেতু ভারবাল আমরা কনফার্ম বলতে পারবো ওই কেন। আরেকটা হলো যে অ্যাসোসিয়েশন থাকতে পারে, আরেকটা হলো প্রবাবলি নো অ্যাসোসিয়েশন, মানে এইরকম একটা জায়গায় যেতে হবে। তো সুতরাং আমাদের নজর প্লাস ফলো আপ আগের চেয়ে বেড়েছে, আগে হাজার হাজার রুগী ছিল, এখন তো রুগী আসছে 65 জন, এবং এটাকে আমরা বেটার ফলো করছি। তাদের কারো ডেথ হলে আমরা অবশ্যই জানছি, আর হ্যাঁ করা হচ্ছে, ইনফ্যাক্ট করা হচ্ছে। ইভেন আমরা গত 2020 সালে আমরা 18, 19, 20 এই পর্যন্ত যত রুগী হয়েছিল আমরা সকলকে এই কোভিডের সময় ফলো করেছি ওভার টেলিফোন। আমরা প্রুভ করেছি, কিন্তু আমাদের ভেক্টর অবশ্যই সবসময় সারা বাংলাদেশেই আসে, সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া এবং এটাকে আমাদের প্রোগ্রামের অন্ততপক্ষে ফোকাল ভাইরাস জানি হয় সেটা একটা মানে আমাদের বিকল্প একটা পথ খুঁজে নেওয়া। এটা আমাদের একটা রিসার্চের পেশেন্টের মতোই অংশ। আর আরেকটা আমরা পেশেন্ট পেয়েছি বঙ্গবন্ধুতে, সেটাও হচ্ছে মানে 3rd টাইম সে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, এটা নরসিংদী থেকে আমাদের কাছে এসেছে, এটা 3rd টাইম ট্রিটমেন্টের জন্য এসেছে। এগুলো আমাদের এখন মানে আর কোনো ফার্দার ইভালুয়েশন করা যায় কিনা, আর 2-1টা নন মানে যেখানে কেস নেই সেই এলাকাও আমরা 2টা সিলেক্ট করেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম আমাদের হচ্ছে 90% ধরে আমরা কেস বেস করেছি। বাইরে কোথাও করা হচ্ছে নাম্বার তার মানে এন্ডেমিক এলাকা, ঠিক আছে। এন্ডেমিক এলাকা মানে হলো কেস থাকতে পারে, সেটা আমাদের জানা হতে পারে, না জানা হতে পারে। আচ্ছা, সম্ভব। কিন্তু আমি ফরচুনেটলি আমাদের দুজন স্টল ওয়ার্ড, আমার দুজন শিক্ষক, আমার দুজন পূর্বসূরি সানিয়া তামিনা ম্যাডাম এবং আমার বেনেজিস স্যার এখানে থাকাতে অনেক কোথায় আর কোথা মনে হয় না, খুব হালকা হয়ে যায়। প্রফেসর রেজানুর রহমান আমার বড় ভাই মুরব্বী, আমরা বহু বছর বহু কাজে একসঙ্গে, তো যে কারণে হয় কি বোঝাটা খুব পাতলা হয়ে যায় এবং আপনারা সেটা শেষ পর্যন্ত করে দেন। তবে আমরা এখন যেখানে আছি এখানে আমাদের ওয়ে ফরওয়ার্ডটাই চিন্তা করতে হবে। তার কারণ হলো যে এলিমিনেশনের যে ফেজে আমরা আছি, যদি প্রয়োজন হয় আল্লাহ না করুন কোথাও, সেটি আপনারাই পরামর্শ দেবেন, আমরা আবার সেই জায়গাগুলো দেখব। কিন্তু এখন আমাদের সামনে কেমন করে আমরা যাবো, আর চ্যালেঞ্জগুলো খুব তাড়াতাড়ি, কারণ কোভিড পরিস্থিতি একেবারেই মোকাবেলা হয়ে গেছে, আমরা একেবারে ঘর থেকে বেরিয়ে সব স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে গেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আবার পরিস্থিতি আল্লাহ না করুন যদি খারাপ হয়, তখন আমাদের অনেক কিছুই কিন্তু আবার কমে যাবে, অথবা একেবারেই শূন্যের কোঠায় চলে যাবে। সেইটি মাথায় রেখে আপনারা পরামর্শ দিবেন। আজকে আপনারা এসছেন, এন্ডোর্স করেছেন, পরামর্শ দিয়েছেন, এগুলো নোট ডাউন করা হয়েছে, এবং নইম অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দিবে আমাদের পক্ষ থেকে। আমরা চাই যে এটি একটি টিম ওয়ার্ক, এবং এই টিমের আপনারা খুব গুরুত্বপূর্ণ অংশ। মূলত কাজগুলো আপনারা করে দেন এবং সিডিসি আপনাদের হয়ে সেটি উপস্থাপন করে। তো সেই জন্য আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই, কিন্তু আমরা মনে করি এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা মিলেমিশে কাজগুলো করে গেছি বহু বছর, এখনো করছি, এখন কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আজকে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই যে আমার এখনো আমি একটা মিটিং এর মাঝখানে আছি, আমি বলেছি যে আমি আসছি, তো এইভাবেই চলছে আর কি। ফিজিক্যালি একটা মিটিং এ থাকতে হবে, আর ভার্চুয়ালি আপনাদের সঙ্গে আমাদের আবার ক্রস বর্ডার ইস্যু নিয়ে একটা চলছে। তো যাই হোক, আপনাদের আবারও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের কাছে সারা দিয়ে আসেন এবং খুব দামি পরামর্শগুলো দেন, যার উপরে ভিত্তি করে এই প্রোগ্রামটি আজকে এত দূর এসছে। সেই জন্য আপনাদেরকে আবারও সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।